প্রথমে মা মারা গেল, আর কয়েক বছর বাদেই বাবাও মারা গেল। মেয়েটি সম্পূর্ণ একা হয়ে গেল। মেয়েটির বয়স যখন বাবা মারা যায় তখন 39। মেয়েটি আমাকে বলল যে বাবা এটাই চিন্তা করতো যে সে চলে গেলে আমার কি হবে, আমাকে কে দেখবে। শেষমেশ এই চিন্তা নিয়েই বাবাও মারা গেলেন। মেয়েটির আগে পিছে কেউ নেই, একদম একা। আজকে এমন একটা গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই গল্পটা এটা প্রমাণ করে যে উপরে একজন আছে যে আমাদের দেখছে, যে সব সময় আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে। আমরা কেউ হয়তো একা নই। যে গল্পটা খুব ভালো, তো গল্পটা এন্ড অবধি দেখো। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা কানে লাগিয়ে নেওয়ার আজকের এই গল্পটা অবশ্যই শুনো। চলো আর সময় নষ্ট না করে আজকের এই সুন্দর গল্পটা শুরু করা যাক। একটা কথা আমি সবসময় বলি যে সব কিছুই না আমাদের কর্মের উপরে নির্ভর করে। আমাদের কর্মের উপরে নির্ভর করে যে আগে আমাদের সাথে ভবিষ্যতে কি হবে। লাইফের একটা খুব সিম্পল রুল আছে, কিন্তু এটাকে ফলো করা খুব ডিফিকাল্ট। সিম্পল রুলটা হলো কি জাস্ট ফোকাস অন ইয়োর কর্মা। নিজের কর্মের উপরে ফোকাস করো, এগিয়ে যাও। অনেক কিছুই আমাদের হাতে থাকে না। এই বিয়ে ব্যাপারটাই যে লোকেরা অনেকজনই থাকে যারা সিঙ্গেল, যাদের লাইফে কোনো লাইফ পার্টনার নেই বা কোনো বয়ফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড নেই, তারাও চায় যে তাদের লাইফে যাতে কেউ একজন আসুক। একা একা থাকতে কারোরই ভালো লাগে না, তাই না? কিন্তু এটাও বুঝতে হবে যে এই জিনিসগুলো আমাদের হাতে নেই। আমি বারবার বলি যে এই জিনিসগুলো আমাদের হাতে নেই। কোন মানুষটা তোমার লাইফে আসবে, সে কতদিন থাকবে, সে কখন যাবে, এগুলো কিছুই আমাদের হাতে নেই। এই জিনিসটাকে বুঝতে হবে। তাই আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নিজের কর্ম। তুমি তোমার কর্মটা করতে থাকো। অনেক কিছুই না লাইফে এমন পরিস্থিতি আসে, এমন প্রবলেমস আসে যেগুলো আমরা বুঝতে পারি না যে এটাকে কিভাবে সলভ করব। আমরা অনেক সলিউশন খুঁজে বেড়াই, কিন্তু কিছুই করে উঠতে পারি না। কিছুই এই জন্যই করে উঠতে পারি না কেন কি কিছু জিনিস আমাদের হাতে থাকেই না। সেটা সময়ের সাথে ঠিক হয়, আর সেটার জন্য ওই যে উপরে যিনি বসে আছেন উনি কিছু প্ল্যান বানিয়ে রেখেছে। তার প্ল্যান তুমি কখনোই বুঝতে পারবে না যে উনি কি প্ল্যান বানিয়েছে তোমার জন্য। যদি তুমি বুঝেই যেতে তাহলে তুমি ভগবান হয়ে যেতে। তাই তার উপরে ছেড়ে দাও, বিশ্বাস রাখো নিজের উপরে, নিজের কর্মের উপরে, আর তার উপরে। সে তোমাকে দেখছে, সেই তোমাকে এই পরিস্থিতিতে আজকে এনেছে, আর সেই তোমাকে এই পরিস্থিতি থেকে বার করবে। এই গল্পটা, মেয়েটা যখন মা মারা যায়, একটি মেয়ে আমাকে ফোন করেছিল, এটা ওর গল্প। মেয়েটির যখন মা মারা যায় তখন বাবা খুব চিন্তিত হয়ে পড়ে যে এরপরে আমার মেয়েটার আমার যদি কিছু হয় তাহলে মেয়েটাকে কে দেখবে। মেয়েটা চাকরি করে, ভালোই একটা প্রাইভেট ফার্মে সে চাকরি করে, ভালো পড়াশোনা করে ভালো চাকরি পেয়েছে, ভালোই রোজগার করে, কিন্তু কোনো বয়ফ্রেন্ড নেই, কোনো পার্টনার নেই, আর বিয়ে হচ্ছে না। মা যখন মারা যায় তখন মেয়েটার বয়স 37 বছর বয়স যখন, তখন মেয়েটার মা মারা যায়। স্বাভাবিক চিন্তারই বিষয় বাবার জন্যে যে মা মারা গেছে, মেয়ের বয়স এখন 37 বছর, কি করে ওর বিয়ে হবে,
কে দেখবে, আমি যদি না থাকি তাহলে মেয়েটাকে কে দেখবে। বুঝতে পারছি এটা একটা বিশাল বড় চিন্তার একটা বিষয় ছিল, কিন্তু কি হলো, বাবা চিন্তা করেই গেল। অনেক ছেলে দেখলো, ম্যাট্রিমনিতে অ্যাড দিল, কিছুতেই কিছু হলো না। শেষমেশ বাবা এই চিন্তায় একদিন মারা গেলেন। ভাবো কতটা কষ্টকর মেয়েটার জন্যে, মাও নেই, বাবাও মারা গেল, একটা পার্টনার নেই, শুধু বন্ধু বান্ধব আছে, একা থাকে মেয়েটা, কতটা কষ্টকর। মেয়েটা আমাকে এটাই বলছিল যে দাদা তখন সত্যি বেঁচে থাকার খুব একটা কোনো আশা পাচ্ছিলাম না, লাইফটা যেন কেমন একটা হয়ে গেল, কেউই নেই, বন্ধু বান্ধব তেমন নেই যে যারা খুব কাছের বন্ধু বান্ধব, কিছুই নেই, একদম একা। ইতিমধ্যেই কয়েক মাস কেটে গেল বাবা মারা যাওয়ার পর। তখন অফিসে যেখানে মেয়েটা কাজ করতো ওখানে একটা ছেলে এলো। ছেলেটার সাথে মেয়েটার বেশ ভালো বন্ধুত্ব হলো, সময়ের সাথে ওরা আরও ক্লোজ ফ্রেন্ড হলো। তারপরে ফাইনালি মেয়েটা খুব খুশি হলো যে মেয়েটা ফার্স্ট টাইম ভালোবাসা ফিল করছে। মেয়েটার ছেলেটাকে খুব ভালো লেগে গেল, আর ছেলেটাও মেয়েটাকে ভালোবাসতে লাগলো। এমনই মেয়েটা আমাকে বলল যে দুজনের মধ্যে একটা ভালো রিলেশনশিপ স্টার্ট হলো। আস্তে আস্তে ওরা অনেক ক্লোজ হয়ে গেল। ছেলেটা ওকে আরও অনেক কিছু বললো, ভবিষ্যতে বিয়ের কথা। ছেলেটাও মেয়েটার চেয়ে প্রায় 1-1.5 বছর বড়ই ছিল। তো সেটা বললো যে একটু সেটেল হয়ে নি, তারপরে বিয়ের কথা ভাববো, বিয়ে নিয়ে ভাববো। তো মেয়েটা হলো ঠিক আছে, শেষমেশ একজনকে তো পেলাম যে সত্যি আমায় ভালোবাসে, যার সাথে আমার ভাইবস ম্যাচ করে। তো এটা নিয়ে খুশি ছিল, বিয়ে যবে হবার হবে, ঠিক আছে, কোনো তাড়া নেই, ভালোবাসাটা ইম্পর্টেন্ট। মেয়েটা অনেক খুশি ছিল বলে দাদা সেই 6টা মাস ওর সাথে যে কেমন কাটলো আমি বলে বোঝাতে পারবো না, একটা ম্যাজিকের মতো। সব কিছুই খুব ভালো চলছিল, কিন্তু হঠাৎ যেমন হয় বেশিরভাগ লাভ স্টোরিতেই যেমন হয়, ঠিক 6 মাস বাদ থেকে হঠাৎ করে ছেলেটা মেয়েটাকে একটু অ্যাভয়েড করতে শুরু করলো, এই বলে যে বাড়িতে কিছু পার্সোনাল প্রবলেমস চলছে, ওই সেই করে অ্যাভয়েড করতে শুরু করলো। অফিসে আসলেও খুব একটা কথা বলতো না, নিজের কাজেই ব্যস্ত থাকতো। এইভাবেই চলতে থাকলো। তারপরে হঠাৎ করে ছেলেটা একদিন চাকরিটা ছেড়ে দিল, ওই কোম্পানি চাকরিটা ছেড়ে দিল। মেয়েরা জিজ্ঞেস করলো যে তুমি আমাকে কিছু জানালে না, হঠাৎ করে তুমি চাকরিটা ছেড়ে দিলে, কেন এরকম করলে, কি হয়েছে বলো। সেটা বলো না আমার এই টাকায় পোষাচ্ছে না, আমি অন্য কোম্পানি ভালো চান্স পেয়েছি তাই চলে গেছি। বলো তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো। দেন আস্তে আস্তে মেয়েটা আমাকে বললো যে ছেলেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছিল না, ওই প্রোফাইলে মানে ওই নামে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওর ছিল না। তো যাই হোক, ছেলেটা কথা বলতো, মাঝে সাঝে কথা বলতো না। তো মেয়েটাও খুব আপসেট হয়ে গেল, ভাবলো আবার একা হয়ে গেলাম লাইফে, এবার কি হবে। ঠিক এরকম করতে করতে একদিন, মানে তুমি ভাবো এই যে উপরে যিনি বসে আছেন উনি কিভাবে খেলাটাকে সাজায়। একদিন মেয়েটা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঠিক এই ছেলেটারই ছবির সাথে একটা প্রোফাইল দেখতে পেল। ছবিটার মধ্যে ছেলেটা অলরেডি বিয়ে করে ফেলেছে একটি মেয়েকে। কত কষ্টকর তাই না? নামটা ডিফারেন্ট ছিল, কিন্তু মেয়েটা কি করে দেখতে পেল সেটা হচ্ছে সাজেস্টেড ফ্রেন্ডে দেখাচ্ছে। যে হয় না সাজেশন আসে, ওই সাজেশন দেখাচ্ছে। মেয়েটা দেখে অবাক যে ছেলেটা বিয়ে করে ফেলেছে। মেয়েটা আমাকে বলল যে দাদা সত্যি সাহস করে উঠতে পারিনি, নাহলে সত্যি গলায় দড়ি দিয়ে দিতাম। এতটা কষ্ট হয়েছে যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।
ভাবছিলাম যে ভগবান কি সত্যি আছে, সত্যি কি ভগবান আছে, এটাই ভাবতাম। ছেলেটাকে ফোন করেছি, ফোন করে বললাম যে কি গো তুমি বিয়ে করেছো জানাওনি। ছেলেটা মুখের উপরে ফোনটা কেটে দিল, তারপরে ব্লক। কিরকম লাগে না একটা মানুষের সাথে তুমি এতটা কাছে, এত ক্লোজ, 6 মাস সাথে ছিলে, একে অপরকে ভালোবাসতে, অনেক স্বপ্ন দেখেছিলে, আর হঠাৎ করেই রাতোরাত পুরো জীবনটা পাল্টে গেল। এর লাইফে না অনেক কষ্টকর গল্প আছে অনেকেরই, তাই নিজের কষ্টটাকে ভেবো না যে সবচেয়ে বেশি কষ্ট তোমার। এই লাইফে সত্যি অনেক লোক এমন আছে যারা খুব কষ্ট হয়ে আছে, যারা একা। কিন্তু আবারও বলবো, আমরা ভাবি যে আমরা একা, আমাদের আসল মা বাবা তো উপরে যিনি বসে আছেন উনি আমাদের কখনোই একা ছাড়েন না। একটা কথা আছে না, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। দেখতে দেখতে বেশ কয়েক মাস আরো কেটে গেল। মেয়েটা কিছুতেই নিজেকে বোঝাতে পারছে না, এই কষ্ট থেকে বেরোতে পারছে না। বন্ধু বান্ধবকে বলছে, শেয়ার করছে, কিন্তু কত শেয়ার করবে? সবাই নিজের কাজ ছেড়ে তো ওর সাথে এসে থাকতে পারবে না। ইতিমধ্যেই মেয়েটার যেই ঘরে থাকতো তার নিচের ফ্লোরটাও মেয়েটারই ছিল, একটা বড় গ্যারাজের মতন ছিল, বেশ অনেক পুরোনো কালের বাড়ি, নিচে একটা ঘর ওদের ছিল। তো মেয়েটা ভাবে যে একদম একা, তো একটা ভাড়া কিছু একটা দিয়ে একটু দোকান ফোকান যদি কিছু দিয়ে দিতে পারি। তো ইতিমধ্যে ভাড়াটের জন্য ব্রোকারসদের বলে যে দেখো আমি ওখানে দোকান ভাড়া যদি কেউ দিতে চায় দিয়ে দেব। অনেকজনই আসে, দেখে কারোরই পছন্দ হয় না। শেষমেশ একটা মহিলা আসে, এটা খুব ইন্টারেস্টিং। একটা মহিলা আসে, বয়স্ক মহিলা, এসে দেখে যায়, দেখে বলে যে এটা ভালোই, একটু ইন্টিরিয়ারের কাজ করতে হবে, কাজ করে এটাকে দোকানের মতন করে নেব, আর করার পর দেখি আমাদের একটা দোকান আছে অলরেডি, তো আমার ছেলে আছে একটা, তো ও একটা দোকান দিতে চাইছে, এখানে একটা দোকান করতে চাইছে। তো এটা বললো ঠিক আছে, দেখে নিন যদি আপনাদের ঠিক মনে হয়। তো তারপরে আগে তো মা দেখে গেছে, তারপরে মা আর ছেলে একসাথে এসছে। দাদা সেটা খুব সভ্য ছেলে, বেশ ভদ্র ছেলে, অলরেডি ওদের দোকান, একটা বড় দোকান আছে। কিসের দোকান আমি এগুলো বলবো না এখন, এখানে বেশিটা আমি ডিটেলস দিতে পারবো না। তো দোকান আছে, আর এই আরেকটা দোকান নিতে চায়। তো ছেলেটার বেশ পছন্দ হয়েছে জায়গাটা, লোকেশনটা। তো ছেলেটা তারপরে ডিসাইড করলো যে এখানে দোকানটা দেবে। তো ছেলে নিজের ব্যবসা ওখানে স্টার্ট করলো। আস্তে আস্তে মেয়েটার সাথে ওর বন্ধুত্ব বাড়লো, আর শেষমেশ যেটা তোমরা ভাবছো সেটাই, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হলো। ছেলেটাও নিজের মায়ের সাথে একাই থাকতো, মাটাও বেশ মেয়েটাকে খুব পছন্দ করতো, বেশ ভালো মেয়েটা। এই ছেলেটারও বয়স অনেক হয়ে গেছিল, আর বিয়ে হয়নি। মাটা ছেলের জন্য একটা মেয়ে খুঁজছিল, আর ছেলেটা একটু এই প্রেম টেম এগুলোতে খুব একটা ইন্টারেস্টেড ছিল না, কাজ নিয়ে ব্যবসা নিয়েই বেশিরভাগ ব্যস্ত থাকতো। কিন্তু ও জানতো না যে একদিন প্রেম হয়ে যাবে, ভালোবাসায় পড়ে যাবে। শেষমেশ এই মেয়েটার সাথে ও প্রেম হলো, আর কি বলবো, এই বছরের শেষে হয়তো ওদের বিয়েও হবে, কথাবার্তা চলছে। আশা করছি এরা দুজনে খুব ভালো থাকবে। আর আবারও আমার বিশ্বাস তার উপরে আরো বেশি হয়ে গেল যে উনি যেটা করেন
সেটা ভালোর জন্যই করেন। উনি কখনোই তোমার জন্যে খারাপ গল্প লিখবে না। শুধু একটু ধৈর্য রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে, তার উপরে বিশ্বাস রাখতে হবে, নিজের কর্মের উপরে বিশ্বাস রাখতে হবে। মেয়েটা কিন্তু হার মানেনি, আবার উঠে দাঁড়িয়েছিল। ওর লাস্ট ওই ব্রেকআপটা হওয়ার পরে, এত কষ্টকর ব্রেকআপ হওয়ার পরে ওই মেয়েটা আবার উঠে দাঁড়িয়েছিল। আর আমি সবসময় বলি যে তোমাকে আগে নিজে লড়তে হবে, নিজে চেষ্টা করতে হবে। যেদিন তুমি লড়তে শিখে যাবে, সেদিন এক হাত তুমি বাড়াবে আর উনি আরেক হাত দিয়ে তোমাকে তুলে ধরবে। দিস ইজ দি রিয়ালিটি। এটাই সত্যি। আমি একটা কথাও বানিয়ে বলছি না। এরকমই হয় যখন তুমি আর সহ্য করতে পারবে না, যখন তুমি নিজেকে পুশ করে তোলার চেষ্টা করবে, লড়বে, সেদিন উনি এসে তোমার হাত ধরে তোমাকে এই কষ্টের থেকে বার করবে। তোমাকে আগে লড়তে হবে, হার মানলে চলবে না। এই গল্পটা সত্যি খুব ইন্সপায়ারিং। এই মন থেকে প্রে করি যাতে এদের সম্পর্ক খুব ভালো থাকে, এরা দুজনে যাতে খুব ভালো থাকে। আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো একটু লাইক করো, কমেন্ট করে নিজের মতামত অবশ্যই শেয়ার করো। সবাই ভালো থেকো।